সকলকে স্বাগতম আরও একটি ভিডিও ক্লাসে। এই পর্বে আমি বেসিক ফ্লুইড মেকানিক্স নিয়ে কথা বলবো। একটি খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বেসিক ফ্লুইড মেকানিক্স। এটি প্রায় সব ডিপার্টমেন্টেরই প্রথম সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে করানো হয়। তো এই লেকচারটি মূলত কাদের জন্য? এই লেকচারটি যারা একাডেমিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য, এছাড়াও যারা জব প্রিপারেশনের প্রস্তুতি নিচ্ছেন, জবের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই লেকচার সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি বার্নৌলিস ইকুয়েশন নিয়ে আজকে যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন কি, এটার কাজ কি, এটার বাস্তব অ্যাপ্লিকেশন কোথায়, এটার প্রুফ আমি করে দেখাবো। বেশিরভাগ ক্ষেত্রে এইটার প্রুফটা পরীক্ষায় আসে যারা একাডেমিক স্টুডেন্ট তাদের জন্য। এবং সর্বশেষ এর প্রত্যেকটা পোর্স অ্যান্ড কনস নিয়ে আমরা কথা বলবো এবং সর্বশেষ কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো প্রথমেই আসা যাক বার্নৌলিস ইকুয়েশন আসলে কি। বার্নৌলিস ইকুয়েশন একটা অত্যন্ত সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন। এটি আমাদের ফ্লুইডের ফ্লো সম্পর্কে বা ফ্লুইড সম্পর্কে অনেক কিছুর ধারণা দেয়। ফ্লুইডের ফ্লো কেমন হবে এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা পেতে পারি বার্নৌলিস ইকুয়েশন থেকে। সো আমরা প্রথমে টপিক্সের নামটা লিখে ফেলি, বার্নৌলিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা মূলত ফ্লুইডের তিনটি প্রপার্টি, প্রেশার হেড এবং কাইনেটিক এনার্জি ইকে এবং পোটেনশিয়াল এনার্জি ইপি, বা যেটাকে বলতে পারি আমরা হেড, পোটেনশিয়াল হেড, প্রেশার হেড এবং কাইনেটিক হেড, এই তিনটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। অন্যভাবে বললে বার্নৌলিস ইকুয়েশন কোনো একটা ফ্লুইডের প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং এটি শক্তির সংরক্ষণশীলতার নীতি বা কনজারভেশন অফ এনার্জিরই একটা রূপ। তো এটি প্রথম আমাদেরকে এটি সম্পর্কে ধারণা দেন সুইস বিজ্ঞানী ড্যানিয়েল বার্নৌলি। ড্যানিয়েল বার্নৌলি ড্যানিয়েল বার্নৌলি 1738 সালে আমাদেরকে এই বার্নৌলিস ইকুয়েশন তিনি প্রকাশ করেন, আমাদের সামনে আসে প্রথম। এবং এটি মূলত দেখতে এরকম, পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা প্রেশারকে রিপ্রেজেন্ট করছে। এই পি হচ্ছে ফ্লুইড প্রেশার বা ফ্লুইড যেই প্রেশারে, ফ্লুইডের নিজস্ব যে প্রেশারের কারণে সে ফ্লো হচ্ছে, ফ্লুইডের যে প্রেশার সেটা হচ্ছে পি। এটা হচ্ছে ভেলোসিটির জন্য যে প্রেশার বা আমরা এটাকে কাইনেটিক প্রেশার বলতে পারি, এবং এটা হচ্ছে পোটেনশিয়াল প্রেশার বা গ্র্যাভিটেশনের জন্য যেই প্রেশার উৎপন্ন হয় সেই প্রেশার। সো এগুলোর প্রত্যেকটির এক একটি নাম আছে, আমরা নামগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে পি হচ্ছে স্ট্যাটিক প্রেশার বা আমরা এটাকে ফ্লুইড প্রেশার বলতে পারি, ফ্লুইড প্রেশার। এরপর হাফ রো ভি স্কোয়ার, এই পার্টটা আমাদেরকে বলে ডাইনামিক প্রেশার বা কাইনেটিক প্রেশার। অ্যান্ড লাস্টলি আমরা রো জি এইচ যেই অংশটা সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা ফ্লুইড প্রেশার ডিউ টু গ্র্যাভিটি, হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই ফর্মটা আমি পার্টিকুলারলি যে ইকুয়েশনটা লিখেছি এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন ইন ফর্ম অফ প্রেশার। এই বার্নৌলিস ইকুয়েশনের আরও দুটি ফর্ম আছে, একটা হচ্ছে হেড ফর্মে এবং একটা হচ্ছে এনার্জি ফর্মে। এটি নিয়ে আমি এখনই একটু পরেই আলোচনা করব। তো বার্নৌলিস ইকুয়েশনের আরও যে দুটি ফর্ম আমাদের কাছে আছে সেই দুটি ফর্ম সহ এই ফর্মটি আমরা এক জায়গায় একটু লিখে ফেলি। তো
বার্নৌলিস ইকুয়েশনের যদি আমরা এনার্জি ফর্ম দেখতে চাই, এনার্জি ফর্মে বার্নৌলিস ইকুয়েশন যেটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, এনার্জি ফর্ম। এনার্জি ফর্মেটে বার্নৌলিস ইকুয়েশনটা হচ্ছে, আমরা এই অংশটা মুছে ফেলি। এনার্জি ফর্মে বার্নৌলিস ইকুয়েশন P/ρ প্লাস v² 2 প্লাস GH ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মটার থেকে আমি এই ফর্মটা বেশি পছন্দ করি। আমরা অর দিয়ে এইভাবে লিখি, এটা একেবারে ক্লিয়ারলি এনার্জিগুলো দেখা যায়। PV প্লাস হাফ mv² প্লাস mgh ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ফর্মটা এবং এই ফর্মটা আসলে সেম। এখানে একেবারে এনার্জিগুলো দেখা যাচ্ছে। PV হচ্ছে ওয়ার্ক বাই দ্য প্রেশার, তার মানে ওয়ার্ক তো একটা এনার্জি। হাফ mv² আমরা জানি কাইনেটিক এনার্জি, এবং mgh আমরা জানি এইটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো এটা থেকে এটা কিভাবে যাওয়া যায়, আমরা যদি এই m দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমরা এটাকে একটু এই ফর্ম থেকে এই ফর্মে কিভাবে যায় আমরা সেটা একটু দেখে নিই। PV বাই আমি যদি m লিখি প্লাস এটাকে m দিয়ে ভাগ করলে হাফ v² প্লাস m দিয়ে ভাগ করলে GH ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপর এই যে ভি, এই ভিটাকে নিচে নিয়ে আসলে আমরা লিখতে পারি ভাগ ভি। আমরা উপরে এবং নিচে ভি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে নিচে ভি। আর m/v ইকুয়াল টু রো, এইটাই হচ্ছে P/ρ v²/2 এবং GH ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই ফরম্যাটটা একেবারে ক্লিয়ারলি আমাদেরকে দেখাচ্ছে যে এটা তিনটা এনার্জি। PV একটা এনার্জি, ওয়ার্ক ডান বাই দ্য প্রেশার, বাই দ্য ফ্লুইড প্রেশার, অ্যান্ড হাফ mv² হচ্ছে কাইনেটিক এনার্জি, এবং mgh এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো আমরা এইটাকে আমরা বেশি মনে রাখলে সহজ হবে। তো এনার্জি ফর্মে আমরা এভাবে লিখতে পারি। হেড ফর্ম বলে, হেড ফর্মটা এইটাকেই আমরা একটু চেঞ্জ করে এইভাবে লিখতে পারি। P/ρg প্লাস v²/2g প্লাস h ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এইটা হচ্ছে আমাদের হেড ফর্ম। কিছুই করা হয়নি, এইটার উভয় পক্ষকে কনস্ট্যান্ট দিয়ে জি দিয়ে ভাগ করা হয়েছে। তো কনস্ট্যান্টকে জি দিয়ে ভাগ করলে সেটাও একটা কনস্ট্যান্ট। যেমন আমরা এখানে এইটাকে এম দিয়ে ভাগ করেছিলাম, এই পাশে এম দিয়ে ভাগ করছিলাম। এম যেহেতু কনস্ট্যান্ট, উভয় পক্ষে এম দিয়ে ভাগ করার কারণে ওই পাশে কনস্ট্যান্টই ছিল। এবার আমরা উভয় পক্ষকে জি দিয়ে ভাগ করে এই ফর্মে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে হেড ফর্ম। এটাকে বলে স্ট্যাটিক প্রেশার হেড, এটা হচ্ছে বলা হয় কাইনেটিক হেড অর দ্য ডাইনামিক হেড, অ্যান্ড এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক হেড অর পোটেনশিয়াল হেড। সো এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। এইখানে যেটা বলছে, এই যেই ফর্মেই লিখি না কেন, বলা হচ্ছে কোনো একটা ফ্লুইডের ফ্লোতে যদি সেটা, এখানে একটা শর্ত আছে, তিনটা শর্ত মেনটেন করতে হবে। ফ্লুইডটা আইডিয়াল ফ্লুইড হতে হবে, এবং ফ্লুইডটা স্ট্রিম লাইন ফ্লো হতে হবে, এবং এটা আইডিয়াল ফ্লুইড হলেই তো অবশ্যই এর মধ্যে ভিসকাস থাকবে না, ভিসকোসিটি থাকবে না, ইনকম্প্রেসেবল হবে। তো এই কন্ডিশনগুলো যদি মেনটেন করে তাহলে আমরা বলতে পারি কোনো একটা ফ্লুইডের প্রত্যেকটা সেকশানের বা প্রত্যেকটা জায়গায় প্রেশার হেড, ভেলোসিটি হেড অর দ্য কাইনেটিক হেড এবং পোটেনশিয়াল হেড তিনটার যোগফল সমান বা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এনার্জি সব জায়গায় সেম হবে। এটা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতিরই একটা রূপ। কারণ শক্তির সংরক্ষণশীলতা বলে যে এনার্জির ফর্ম চেঞ্জ হতে পারে, কোনো জায়গায় প্রেশার বেড়ে যাবে কিন্তু সেখানে ভেলোসিটি কমে গিয়ে সেটাকে মেনটেন করবে, অর্থাৎ মোট এনার্জি কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন, এনার্জির কনজারভেশন লরই একটা ভিন্ন রকম স্টেটমেন্ট। এরপর আমরা এখানে স্টাডি ফ্লোটা কি বা স্ট্রিম লাইন, আমরা এখানে বারবার বলছি স্ট্রিম লাইন হতে হবে। স্ট্রিম লাইন হচ্ছে সেই ফ্লো যেখানে স্ট্রিম লাইন বলা যেতে পারে, আমরা যদি বলি যে এই হচ্ছে আমাদের একটা ফ্লুইডের প্রবাহ, হচ্ছে একটা পাইপ, আমরা একটা ক্রস সেকশন নিলাম।
এটা একটা ক্রস সেকশনাল পাইপ, আমরা কন্ডিউট বলে এটাকে। যে আমরা একটা ভিন্ন ক্রস সেকশনাল এরিয়ার একটা পাইপ লাইন নিলাম, আমরা এইটাকে আরেকটু এদিকে বৃদ্ধি করে দিই। তো এইটা যদি আমাদের একটা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এখানে A1 এবং এইখানে ক্রস সেকশন, এই জায়গার ক্রস সেকশন হচ্ছে A2, তাহলে এই দুইটা ভিন্ন ক্রস সেকশনে আমরা এই বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করে ভেলোসিটি, প্রেশার, ফ্লো এগুলো নির্ণয় করতে পারবো। তো আমরা যদি এই রকম একটা ফ্লো হয় যার মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, এরকম ফ্লুইডের ফ্লো যদি এমন হয় যে প্রত্যেকটা পার্টিকেল তার পূর্ববর্তী পার্টিকেলের বেগ বা পথকে নির্দেশ করে সেম বেগে সেম পথে যায়, পূর্ববর্তী পার্টিকেলের পথ এবং বেগ নির্দেশ সেম হয়, যদি কোনো পার্টিকেলের বেগ তার পূর্ববর্তী পার্টিকেলের বেগের সেম এবং দিকও সেম হয়, এইরকম ফ্লোকে আমরা বলি, বাংলায় বলে ধারারেখক প্রবাহ এবং ইংলিশে বলা হয় স্ট্রিমলাইন প্রবাহ, স্ট্রিমলাইন ফ্লো। সো এই স্ট্রিমলাইন ফ্লোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো। তো বার্নৌলিস ইকুয়েশন এবার আমরা একটু প্রুভ করে দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বার্নৌলিস ইকুয়েশনের প্রুভ আসে এবং এমআই এর স্টুডেন্ট যারা, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমআইতে এইটার প্রুভ বারবার আসে। তো আমরা একটা ডেটাম লাইন নিতে হবে আমাদের। এটা আমরা ধরলাম ভূমি, এখানে আমাদের এরকম একটা পাইপ, যেটা এখানে আর এখানে ক্রস সেকশন ভিন্ন, এলিভেশন ভিন্ন। তো আমরা এইখানে ধরলাম যে এই সেকশনটার এলিভেশন হচ্ছে এটার যে এলিভেশন সেটা হচ্ছে H2 এবং ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A2, এইটার এলিভেশন হচ্ছে H1 এবং ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A1। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের দেখাই যাচ্ছে যে কনসিডারিং আমরা একটা AB, একটা এখানে বললাম যে এটা হচ্ছে A এবং এটা হচ্ছে B, AB একটা পাইপলাইন নেওয়া হলো যেটার ক্রস সেকশনাল এরিয়া এখানে A2, এখানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া A1 এবং এলিভেশন H1, H2, ভিন্ন ভিন্ন এলিভেশন এবং ক্রস সেকশনাল এরিয়া আছে। তো আমরা ধরলাম যে এইখানে যে প্রেশারে পানিটা প্রবেশ করছে সেটা হচ্ছে P1 এবং এইখানে প্রেশারটা হচ্ছে P2, এই জায়গায় P2 প্রেশার আছে। এখন পানিটা যেহেতু ইনকম্প্রেসেবল, বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে ইনকম্প্রেসেবল আইডিয়াল ফ্লুইডে। ইনকম্প্রেসেবল মানে কি? কম্প্রেস হবে না, তাকে চাপ দিলে তার আয়তনের পরিবর্তন হবে না, চাপের কারণে সংকুচিত বা প্রসারিত হবে না, জাস্ট যেরকম আয়তন থাকবে এইখানে যতটুকু আয়তনের পানি প্রবেশ করবে এখান দিয়ে ততটুকুই বের হবে। কারণ এখানে যদি বেশি প্রবেশ করে আর এখান দিয়ে যদি কম বের হয় তাহলে কি হবে? পানিটা কম্প্রেসড হয়ে যাবে। এই ইনকম্প্রেসেবল অর্থ হচ্ছে যতটুকু এখানে প্রবেশ করবে ততটুকু এখান দিয়ে বের হবে, অর্থাৎ ফ্লুইডের ফ্লো রেট কিউ এখানে একক সময়ে যতটুকু প্রবেশ করবে Q1 মাস্ট বি ইকুয়াল টু Q2। তার মানে প্রবাহের দুইটা জায়গায় এখানে যতটুকু প্রবেশ করবে ওখানে ততটুকু বের হবে। এখন আমরা জানি Q ইকুয়াল টু A ইন্টু এরিয়া ইন্টু ভেলোসিটি, তার মানে A1 V1 ইকুয়াল টু A2 V2। আমরা এখানে ভিটাকে ছোট হাতের ভি লিখবো, এইভাবে একটু বাঁকিয়ে দেবো, যেটা সেটা ছোট হাতের ভি, সেটাকে আমরা ভেলোসিটি চিন্তা করব, এবং যেটাকে আমি বড় করে এইভাবে ভি লিখবো সেটা হচ্ছে ভলিউম নির্দেশ করবে। সো এটা একটু ক্লিয়ার থাকতে হবে। A1 V1 এখানে হচ্ছে ভেলোসিটি, A2 V2, এইটা কন্টিনিউটি ইকুয়েশন বলা হয়, এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। সো আমরা বলছি যে যতটুকু প্রবাহ এখান দিয়ে প্রবেশ করবে একক সেকেন্ডে, যতটুকু ফ্লুইড এখানে প্রবেশ করবে ততটুকু ফ্লুইড এখান দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশনের কথা। এখন আমরা বলতে পারি যে এই যে এখানে যে প্রেশার, এই প্রেশারের কারণে এখানে কতটুকু কাজ হচ্ছে, কাজের পরিমাণটা যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা বোধহয় জানি W ইকুয়াল টু PV, W ইকুয়াল টু PV, এইটা এই জায়গায় ভিটা কিন্তু ভলিউম। W ইকুয়াল টু PV কেন, আমি একটু পরেই এটা নিয়ে একটু আলোচনা করছি। তো PV, তাহলে আমরা এখানে বলতে পারি এই ক্ষেত্রে P1, তাহলে এইখানে হবে V1, কিন্তু আমরা একটা জিনিস বলবো যে এইখানে যতটুকু ভলিউমের পানি প্রবেশ করবে ততটুকু ভলিউম এখানে বের হয়ে যাচ্ছে, অতএব আমরা বলতে পারি যে V1 না বলে আমরা এটাকে PVও বলতে পারি, P1V W1।
এবং W2 এই প্রবেশ করার পর এইখানের কাজের পরিমাণ হচ্ছে P2V2, একইভাবে বলা যায় P2V। এটা হচ্ছে এই দুই বিন্দুর কাজের পরিমাণ। এখন নেট কাজ, এই দুই বিন্দুর কাজের নেট কাজ হবে কতটুকু, W নেট ওয়ার্ক হবে এই দুইটার বিয়োগফল। তাহলে আমরা বলতে পারি যে এই দুই জায়গায় কাজের পরিমাণ হচ্ছে P1V মাইনাস P2V। এখন কেন আমরা P2V মাইনাস P1V করলাম না? এখানে অবশ্যই দেখা যাচ্ছে এখান থেকে পানিটা উপরে আপ স্ট্রিমে যাচ্ছে, সেহেতু এখানে অবশ্যই প্রেশার বেশি থাকবে। এখানে যদি প্রেশার বেশি না হয় পানিটা ওখানে যাবে না। তাহলে পানি যদি ওখানে যেতে হয় এইখানে P1 মাস্ট বি হায়ার দ্যান P2। সো এই P1V বড়, P2V ছোট, তাহলে এই দুটার মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে এই ফ্লুইডটার উপরে, এই ফ্লুইড সেকশনের উপরে কৃত কাজ, নেট কাজ। এখন আমরা জানি যতটুকু কাজ আমরা কোনো কিছুর উপরে করব, সেই কাজ অবশ্যই, কাজ আর শক্তি একই জিনিস, যতটুকু কাজ সম্পাদিত হলো সেই কাজটা এখানে দুইটা ফর্মে এইখানে যাবে, এইখানে দুইটা ফর্মে বৃদ্ধি পাবে। তার মানে কাজ কিসে কনভার্ট হবে? এনার্জিতে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। অর্থাৎ এই যে আমি যতটুকু কাজ এখানে করলাম, পানিটা ওইখানে গিয়ে সেটার কি পরিবর্তন করবে? অবশ্যই ভেলোসিটি বেড়ে যাবে, কারণ প্রেশারের কারণে উপরে চলে গেছে, যেহেতু এখানে ভেলোসিটি বেড়ে যাবে। এবং আমরা বলতে পারি যে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার কারণে দেখাই যাচ্ছে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, অতএব এখানে পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। সো আমরা বলতে পারি ডেল ইপি মানে পোটেনশিয়াল এনার্জি বাড়বে কতটুকু, সেটা হচ্ছে এই বিন্দুর পোটেনশিয়াল এনার্জি আর এই বিন্দুর পোটেনশিয়াল এনার্জির পার্থক্য। এখন কোন বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি বেশি? অবশ্যই এই 2 বিন্দুর পোটেনশিয়াল এনার্জি বেশি। এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি mgh2, এবং এই বিন্দুতে ওই সেম পরিমাণ পরিমাণ প্রবাহ যেহেতু হচ্ছে, একক সময়ে পানির প্রবাহের পরিমাণ যেহেতু সেম, তাহলে এইখানে হবে mgh1। তার মানে mgh1 ছিল এই জায়গায় ওই পানিটুকুর বিভব শক্তি, এখানে যাওয়ার ফলে ওই পানিটার বিভব শক্তি হয়ে গেছে mgh2। অবশ্যই এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি বেশি, এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কম, অতএব পোটেনশিয়াল এনার্জি mgh2 মাইনাস h1 হয়েছে। এবং কাইনেটিক এনার্জি EK ইকুয়াল টু কত হবে সেটা একটু চিন্তা করি। EK বলছে যে কাইনেটিক এনার্জি এই বিন্দুতে যেহেতু প্রেশার বেশি ছিল, সেহেতু ভেলোসিটি এখানে কম ছিল, যেখানে এখানে প্রেশার কমে গেছে, সো এখানে ভেলোসিটি বেড়ে যাবে, একটা আরেকটাকে কম্পেনসেট করবে। এটা একটু পরেই আমি এই বিষয়টাতে আসছি। সো আমরা বলতে পারি যে এই জায়গাতে ভেলোসিটি কম ছিল, তাহলে এটা হচ্ছে EK হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। যদি এইটা আসে তাহলে আমরা এই যে মানটা পেলাম, তো কনজারভেশন অফ এনার্জি থেকে আমরা কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণশীলতার নীতি বলে যতটুকু কাজ সম্পাদন হয়েছে সেটা পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি হয়েছে এবং যেই কাইনেটিক এনার্জির বৃদ্ধি হয়েছে তার সমষ্টির সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি W নেট, যে যতটুকু কাজ সম্পাদন হলো সেটা দুইটা ফর্মে এই জায়গায় থাকবে। সেটা হচ্ছে এই কাজ যতটুকু আমি করব, এটাতে যতটুকু প্রেশার দেব, দেখা গেল এখানে একটা মোটর সেট করে পানি প্রবাহ করছি, তো মোটরটা যে পরিমাণ কাজ করবে সেটা এটার পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি এবং কাইনেটিক এনার্জি বৃদ্ধির সমান হবে, সমষ্টির সমান হবে। অতএব ডেল EK প্লাস ডেল EP এই দুটার সমষ্টির সমান হবে ডেল W বা W নেট। তাহলে আমরা এখন মান বসিয়ে দিই। এটা হচ্ছে P1V, আমরা W নেট পেয়েছিলাম P1V মাইনাস P2V ইকুয়াল টু, এইখানে আমরা লিখতে পারি যে mgh2 মাইনাস mgh1, এবং আমরা এই জায়গাতে লিখতে পারি যে প্লাস হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। সো এইটা হচ্ছে আমরা জাস্ট এনার্জির কনজারভেশন ল থেকে আমরা এটা লিখে দিলাম। এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমরা জাস্ট সাজিয়ে লিখতে পারি যে যতগুলো V1
P1 এবং H1 যেগুলো আছে সবগুলোকে এই পাশে নিয়ে আসবো। আবারও একটু ক্লিয়ার করে দিই, এগুলো হচ্ছে ভলিউম, V1 V2 হচ্ছে ভেলোসিটি, ছোট হাতের ভি ওগুলো। তাহলে আমরা 1 যেগুলো সেগুলো লেফট সাইডে নিয়ে আসবো, 2 যেগুলো সেগুলো রাইট সাইডে নিয়ে যাব। তাহলে কি হয়, P1V প্লাস mgh1 প্লাস হাফ mv1 স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি ওইটা ওই পাশে রেখে দিই P2V, এটা ওই পাশে গিয়ে প্লাস হলো, প্লাস mgh2 প্লাস হাফ mv2 স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের বার্নৌলিস ইকুয়েশনের প্রমাণ। 1 সেকশনে 3টা এনার্জি, প্রেশার এনার্জি, তারপর পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির সমষ্টি। সেকশন 2তে, সেকশন 1-এ পোটেনশিয়াল এনার্জি, প্রেশার এনার্জি এবং কাইনেটিক এনার্জি, সেকশন 2তে প্রেশার এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির সমষ্টি সমান। অতএব যেটা 2 সেকশনেই সমান সেটাকে আমরা লিখতে পারি PV প্লাস mgh1 mgh, এখন আমরা জাস্ট এই ফর্মেটে লিখবো হাফ mv স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ সব সেকশনেই এর মান সেম থাকে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট। এই হয়ে গেল আমাদের বার্নৌলিস ইকুয়েশনের প্রমাণ। এখন এটাকে বিভিন্ন ফরম্যাটে নেওয়া যায়, সেই ফরম্যাটগুলো কিভাবে নেওয়া যাবে সেটা এখন একটু দেখব। সেটা হচ্ছে আমরা এখানে ইকুয়াল টু না, এটা প্লাস mv স্কোয়ার। সো আমরা উভয় পক্ষকে m দিয়ে ভাগ করি। m দিয়ে ভাগ করার কোনো সমস্যা না, কারণ m হচ্ছে কনস্ট্যান্ট, m হচ্ছে ভর, ভর দিয়ে কনস্ট্যান্টকে ভাগ করলে সেটাও কনস্ট্যান্ট হয়। সো PV ডিভাইডেড বাই m প্লাস gh প্লাস হাফ v স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা একটা ফরম্যাটে হলো, এবং এইটাকেই আমরা এই উপর এবং নিচে v দ্বারা ভাগ করলে এটা m/v হয়ে যায় রো। সো এইটা একটা ফরম্যাট। আমি প্রথম যে ফরম্যাটটা লিখেছিলাম এটা হচ্ছে প্রেশার ফরম্যাট। এখন আমি g যেহেতু কনস্ট্যান্ট, g দিয়েও যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে p/ρg প্লাস হাফ না লিখে আমরা এটাকে এভাবে লিখবো v²/2g, এটা হচ্ছে বেগের v, এবং এই জায়গায় g দিয়ে ভাগ করলে h ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে হেড ফরম্যাটে। এনার্জি ফরম্যাট, এটা ছিল হচ্ছে প্রেশার ফরম্যাটে, এটা ছিল আমাদের হেড ফর্মে। এই দুইটা ফর্মই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই উপরেরটা ছিল এনার্জি ফর্মে। তাহলে আমাদের মোটামুটি সবগুলো ফর্মেই হয়ে গেল। এই উপরের প্রমাণটা যদি আসে তাহলে এটা হচ্ছে এনার্জি ফর্মে, এটা হচ্ছে প্রেশার ফর্মে, এটা হচ্ছে হেড ফর্মে। এখন এই বারবার আমরা যখন ফ্লুইড মেকানিক্স স্টাডি করব তখন ফ্লুইডের হেড এই কথাটা বারবার আসতে থাকবে। ফ্লুইডের হেড কি জিনিস সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, এবং এই তিনটা যেই বিভিন্ন পার্ট আমাদের এই বার্নৌলিস ইকুয়েশনের তিনটা যে টার্ম, এই তিনটা টার্ম কি কি নির্দেশ করে সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো এইটাকে আমরা একটু আগেই বলছি প্রেশার হেড, এটা হচ্ছে ভেলোসিটি হেড, আর এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক হেড। তো হাইড্রোস্ট্যাটিক হেড, যেটা হাইড্রোস্ট্যাটিক হেড দিয়ে আমরা শুরু করি। হাইড্রোস্ট্যাটিক হেড বা পোটেনশিয়াল হেড এই জিনিসটা আসলে কি, আমরা প্রথমে আগে হেড বলতে কি বোঝাচ্ছি সেটা একটু আলোচনা করি। এটা হচ্ছে A2 সেকশন। সো হেড হচ্ছে এনার্জি পার ইউনিট ওয়েট। এনার্জি পার ইউনিট ওয়েটকে হেড বলে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এই কথাটা সবাই মাথায় রাখতে হবে। এখন থেকে আমরা বলবো এনার্জি পার ইউনিট ওয়েট হচ্ছে আমাদের হেড। এনার্জি পার ইউনিট ওয়েট হেড। সো এনার্জি পার ইউনিট ওয়েট যদি হেড হয় তাহলে এইচ কেন হাইড্রোস্ট্যাটিক হেড বা পোটেনশিয়াল হেড সেটা আমরা একটু দেখি। এইচ হচ্ছে পোটেনশিয়াল হেড, পোটেনশিয়াল হেড। পোটেনশিয়াল হেড কেন বলা হচ্ছে বা হাইড্রোস্ট্যাটিক হেড কেন বলা হচ্ছে, তাহলে এটাকে যদি আমি হেডের এই ফুল মিনিংটা যদি এখানে বসাই, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট, এটাকে আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট। সো সংক্ষেপে W লিখলাম,
পার ইউনিট ওয়েট, WT ওয়েট। তো পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েটই হচ্ছে পোটেনশিয়াল হেড। তাহলে আমরা দেখি তো এই যে আসলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট হয় কিনা। তো পোটেনশিয়াল এনার্জি আমরা জানি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমরা জানি mgh। তাহলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট, যেহেতু ইউনিট ওয়েট যদি কোনো কিছু বলে একক সময়ে বা একক আয়তনে, একক ভরে, একক ওজনে, একক যেটা বলবে সেটা সবসময় নিচে ভাগ করতে হয়। সো একক ওয়েটে যেই পোটেনশিয়াল এনার্জি, ওয়েট আমরা জানি m ইন্টু জি, ওয়েট হচ্ছে w হচ্ছে mg ওজন, ভর ইন্টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো এই দুটা যদি আমি কেটে দেই তাহলে এইচ থাকে, তার মানে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট এইচ, তার মানে এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক হেড। এরপর আমরা দ্বিতীয় যেটা কথা বলবো, দ্বিতীয় যেই পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে v²/2g। এটা হচ্ছে কাইনেটিক হেড, v²/2g এই পার্টটা হচ্ছে কাইনেটিক হেড। তো কাইনেটিক হেড বলতে কি, তাহলে আমি যদি হেডের মিনিংটা এখানে বসাই তাহলে এটা কাইনেটিক এনার্জি পার ইউনিট, কাইনেটিক এনার্জি ইকে পার ইউনিট ওয়েট। সো ইউনিট ওয়েটে কাইনেটিক এনার্জি, সো আমরা এখানে বলবো যে কাইনেটিক এনার্জি, তাহলে আমরা এটাকে বলতে পারি ইকে ডিভাইডেড বাই ওয়েট হচ্ছে ডব্লিউ বা এমজি। তাহলে ইকে এর মান কত, ইকে এর মান হচ্ছে হাফ mv²/mg। যদি করি কাটা গেলে এইটাই কিন্তু সাজায় লিখলে লেখা যায় হাফ v²/g বা v²/2g, এটাকেই বলে v²/2g। তাহলে আমরা এইটাকে বলবো কাইনেটিক হেড। তাহলে আমরা এখন থেকে মনে রাখতে হবে হেড হচ্ছে এনার্জি পার ইউনিট ওয়েট। তাহলে এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফ্লুইড এনার্জি বা ফ্লুইড প্রেশার, যেটা এটা হচ্ছে আমাদের প্রেশার হেড যেটা বা ফ্লো হেড বলে এটাকে। তো ফ্লো হেডটা আমরা এখন একটু দেখব যে প্রেশার হেড বা ফ্লো হেড এইটা কোথা থেকে আসে। তো ফ্লো হেড আমরা ধরলাম যে আমরা কোনো একটা পাইপের মধ্য দিয়ে ফ্লো করছি। তো এইখানে এই যে পাইপের মধ্যে আমাদের এইটুকু ধরলাম পানির এইটুকু একটা সেকশন, এখন এই সেকশনে আমাদের এই যে পানির যেই অংশটা এইটুকুর দৈর্ঘ্য ধরলাম এল এবং ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয় এবং এটার উপরে প্রেশার যদি পি হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে কতটুকু কাজ হচ্ছে। এনার্জি মানে তো কাজ। সো কতটুকু কাজের কারণে কতটুকু শক্তি দিয়ে আমরা এই ফ্লোটাকে ঘটাচ্ছি, এই পাইপের মধ্যে দিয়ে ফ্লো হওয়ার জন্য তো আমাকে কিছু একটা এনার্জি বা কিছু একটা শক্তি দিতে হচ্ছে। সেটা আমার কোনো একটা মোটর দিক বা কোনো একটা মানে আমরা সিরিঞ্জ বা পিস্টন দিয়ে দিই, যে কোনোভাবে দিই, প্রেশার কিন্তু দিতে হচ্ছে, আমাদের একটা এনার্জি খরচ করতে হচ্ছে। সেই এনার্জিটা কত, তাহলে এনার্জি আমরা জানি ফোর্স ইন্টু, আমরা ধরলাম এইটুকুর স্মরণ ঘটলো এল পরিমাণ, তাহলে আমরা ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে কাজ, W=F/L। তাহলে F ইন্টু এল এই জায়গা থেকে আমরা বলতে পারি F আবার কি আমরা জানি F/A আমরা P এটা জানি। তাহলে আমরা বলতে পারি না যে F P ইন্টু A, তাহলে এই F এর জায়গায় আমি বসাই দিতে পারি P ইন্টু A ইন্টু L। এখন যদি আমরা একটু দেখি যে এই L জিনিসটা কি, L হচ্ছে লেন্থ, A হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়ার সাথে যদি লেন্থ গুণ করা হয় সেটাকে বলে ভলিউম, তাহলে P ইন্টু ভলিউম হচ্ছে ওয়ার্ক। এবং আমরা যদি বলি ওয়ার্ক পার ইউনিট ভলিউম, ইউনিট ওয়েট, ওয়ার্ক পার ইউনিট ওয়েটটাই হবে ফ্লো হেড, কারণ ওয়ার্ক মানে এনার্জি পার ইউনিট ওয়েট। তাহলে ইউনিট ওয়েট করার জন্য W/mg ভাগ করতে হবে। এখানে ডাব্লুটা কিন্তু কাজ, এটা ওয়েট না। কাজ বাই ইউনিট ওয়েট মানে ওয়েট, কাজ বাই ওয়েট মানে কাজ পার ইউনিট ওয়েট, তাহলে PV/mg। এবং এইটাই আমরা পরবর্তীতে এই উপরে এবং নিচে ভি দ্বারা ভাগ করলে পাই হচ্ছে, এখানেও ভি দিয়ে ভাগ, এখানেও ভি দিয়ে ভাগ, তাহলে এটা ভি আর ভি কাটা যায় 1 হয়ে যায়, আমরা পাই P/ρg। এটাই হচ্ছে আমাদের ফ্লো হেড। সো এই
কয়টা তাহলে আমরা কি বুঝলাম? হেড মানে এনার্জি পার ইউনিট ওয়েট, এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ বার্নৌলিস ইকুয়েশন আমাদের বলছে প্রেশার হেড বা ফ্লো হেড, কাইনেটিক হেড অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক হেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা অন্য ভাষায় বললে এনার্জি পার ইউনিট ওয়েট যেহেতু, তাহলে আমরা এটাকে বলতে পারি প্রেশার এনার্জি পার ইউনিট ওয়েট, কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট এবং পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট। তার মানে ইউনিট ওয়েটে এনার্জির যোগফল কনস্ট্যান্ট হবে। এটাই হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন ফর আইডিয়াল ফ্লুইড। তো আইডিয়াল ফ্লুইডের জন্য আমরা যেহেতু বার্নৌলিস ইকুয়েশন শিখলাম, এইটা আমরা একটু যদি বলি যে আইডিয়াল ফ্লুইড কি, যারা সকল ক্ষেত্রে আইডিয়াল ফ্লুইডের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আইডিয়াল ফ্লুইড হবে সব নীতি মেনে চলবে, কিন্তু বাস্তবে আইডিয়াল ফ্লুইড পাওয়া কঠিন। যেমন বাস্তবে আইডিয়াল মানুষ পাওয়া কঠিন, তেমন আইডিয়াল ফ্লুইড পাওয়া কঠিন। সো আইডিয়াল ফ্লুইড নিয়ে আমরা যে ইকুয়েশন তৈরি করলাম, এটা বাস্তব ফ্লুইডের ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা যায় না অনেক ক্ষেত্রে। কারণ আইডিয়াল ফ্লুইডে আমরা ধরে নিয়েছি কোনো ভিসকোসিটি থাকবে না, তারপরে এটা ইনকম্প্রেসেবল হবে। কিন্তু বাস্তবে যে ফ্লুইডগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো কিছুটা কম্প্রেসেবল থাকে, কোনোটা ভিসকোসিটি থাকে সবগুলোর মধ্যেই। তো আমরা বার্নৌলিস ইকুয়েশন বলছে যে এরকম একটা সেকশনের মধ্য দিয়ে যখন আমি ফ্লুইডকে ফ্লো করব, তখন এই সেকশনের মোট এনার্জি এবং এই সেকশনের মোট এনার্জি সেম হবে, কিন্তু বাস্তবে সেটার একটু ব্যত্যয় ঘটে। কারণ কি, এইখানে ভিসকোসিটি আমরা জানি, ভিসকোসিটি মানে হচ্ছে এক ধরনের ফ্রিকশন, মানে ফ্লুইডের ফ্রিকশনের মতো। তাহলে এখানে ফ্লুইডের ফ্রিকশন থাকবে, এটা কম্প্রেসেবল হতে পারে, এই কারণে কিছু এনার্জি লস হবে, এনার্জি লস ঘটবে। তার মানে আমি E1 এনার্জি দিয়ে এই পাশে প্রবেশ করেছিলাম পানিকে, এইখান দিয়ে যখন বের হয়ে যাচ্ছে তখন এই জায়গায় পাইপের ঘর্ষণ বা ফ্রিকশন বা ভিসকোসিটির কারণে কিছুটা লস হলো। তাহলে এই পাশে যে E2 পাওয়া যাবে সেটা অবশ্যই E1 মাইনাস E2 ইকুয়াল টু E1 মাইনাস EL, হেড লস, যেটা এনার্জি লস হবে যেটা সেটা। অতএব আমরা বলতে পারি E1 ইকুয়াল টু E2 প্লাস EL। তো এখন এইটাকেই যদি আমরা mg দিয়ে ভাগ করি, এটাকেও যদি mg দিয়ে ভাগ করি, তাহলেই এইটা বার্নৌলিস ইকুয়েশনের যেটা বাস্তব লিকুইডের জন্য, যেটা রিয়েল ফ্লুইড, বার্নৌলিস ইকুয়েশন ফর রিয়েল ফ্লুইড, এইটা পাওয়া যাবে। সেখানে বলা হবে যে এনার্জি পার ইউনিট ওয়েট, এনার্জি মানে কি, এটা টোটাল এনার্জি, ই হচ্ছে এখানে টোটাল এনার্জি, এই সেকশনের টোটাল এনার্জি কি ছিল, P1 বাই রো জি প্লাস V1 স্কোয়ার বাই 2G প্লাস হচ্ছে H1, এখানে ইকুয়াল টু আমরা P2 বাই রো জি প্লাস V2 স্কোয়ার বাই 2G প্লাস H2 প্লাস HL, যেটা হেড লস। হেড লস কি, এনার্জি লস পার ইউনিট ওয়েট, এটাই হচ্ছে হেড লস। আমরা জানি হেড হচ্ছে এনার্জি পার ইউনিট ওয়েট, যেহেতু এনার্জি লস পার ইউনিট ওয়েট, এটা হচ্ছে হেড লস। এটাই হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন ফর রিয়েল ফ্লুইড। তো এই পর্যন্ত আজকে। এর পরের পর্বে আমি বার্নৌলিস ইকুয়েশনের কিছু বাস্তব অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব এবং বাস্তব অ্যাপ্লিকেশনের সাথে সাথে এইটার কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি সলভ করে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে, এবং আপনার বন্ধুরা যারা এই ভিডিওগুলো যাদের প্রয়োজন মনে করেন তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে আপনার টাইমলাইনে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।